সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেতাকর্মীরা। আরও জানিয়ে দেব গণভোট আগে হলে যা অর্জন করব একসঙ্গে হলেও তাই অর্জন করব, বললেন জোনায়েদ সাকি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নওগাঁয় অপারেশন ফার্স্ট লাইট অভিযানে 23 জন গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পাল্টি শাখায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার ভোরে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ। সকালে সরেজমিনে দেখা যায় চৌরঙ্গি বাজারের ব্যাংক ভবনের সামনে পুলিশ টহল জোরদার করা হয়েছে। ব্যাংক বন্ধ রাখা হয়েছে। ভবনের একটি জানালায় পেট্রোল ও পোড়া আগুনের তীব্র গন্ধ পাওয়া যায়। এলাকার মানুষের মধ্যে দেখা গেছে আতঙ্ক। ব্যাংকের নৈশ প্রহরী ইসমাইল শেখ বলেন, আমি তখন ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল, হঠাৎ আগুন জ্বলে উঠল, চিৎকার শুরু করি, মুহূর্তেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি জানান, বাইরে থেকে জানালার ছোট ছিদ্র দিয়ে কলা গাছের পাতা ঢুকিয়ে প্রথমে পেট্রোল ছিটানো হয়, পরে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। ব্যাংকের সামনে থাকা এক চা বিক্রেতা নাম না প্রকাশের শর্তে বলেন, সকাল 6টার দিকে দোকানে এসে দেখি পুলিশ। পরে শুনলাম ব্যাংকে আগুন দিয়েছে কেউ। সবাই আতঙ্কিত। ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল বলেন, নাইট গার্ড ভেতরেই ছিল। দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়, তবে কোনো ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। একটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চট্টগ্রাম 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে সরিয়ে দলের ত্যাগী কাউকে প্রার্থী করার দাবিতে আজ শুক্রবার বিকেলে কর্ণফুলী ট্যানেল মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিকেলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ সময় নেতাকর্মী কাফনের কাপড় মাথায় বেঁধে নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি গালাবিবি দিঘি মোড়, চাতুরী চৌমুহনী বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্যানেল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, দলের মনোনয়ন পাওয়া সরওয়ার জামান নিজামের কোনো হদিস ছিল না বিগত 17 বছর। তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের একা ফেলে বিদেশে চলে যান। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন একা দল এবং নেতাকর্মীদের আগলে রেখেছেন। এমন নিবেদিত নেতাকে বঞ্চিত করে সরওয়ার জামান নিজামকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা হতাশ হয়েছেন। এরা এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত আনোয়ারা উপজেলায় কালাবিবি দিঘির মোড় থেকে কর্ণফুলী ট্যানেল চত্বর সড়কে আনোয়ারা কর্ণফুলী উপজেলায় তৃণমূল বিএনপির ব্যানারে নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করা হয়। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণভোটের মধ্য দিয়ে আমরা যা অর্জন করতে চাই, অনুমোদন ও সংসদকে ক্ষমতা দেয়া, সেটাকে আগে হলেও যা অর্জন করব একসঙ্গে হলেও তাই অর্জন করব। আগে হলে অনেকগুলো সমস্যা, কত ভোটার যাবে, খরচ ও আয়োজনের সময় আছে কিনা, জনগণের মধ্যে জাতীয় সনদটা যথার্থভাবে পৌঁছালো কিনা, সবগুলো মিলিয়ে আমরা একই দিনে দাবি করেছিলাম। শুক্রবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলায় কালাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলন পটুয়াখালী ২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজাদ হোসেনের দাফন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জোনায়েদ সাকি বলেন, অন্যান্য কিছু বিষয়ে এখনো মতভেদ আছে। যেমন ধরুন, জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে স্বাক্ষর করেছি আর আদেশের মধ্যে যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটার মধ্যে পার্থক্য রয়েছে বলে অনেকগুলো দল মনে করছে। আমরা যেটা আহ্বান করেছি সরকারকে, আমরা যে কোনো কিছুই যখন করি ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে করা দরকার। কারণ আমাদের এই গণতান্ত্রিক উত্তোলনের জন্য আমরা তো ফ্যাসিবাদ সরকারকে পতন করেছি, এখনো ফ্যাসিবাদ ব্যবস্থাটা আছে।
তিনি আরও বলেন, সাংবিধানিক দিক থেকে, রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠানের দিক থেকে আমরা যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাচ্ছি, যেখানে জনগণের হাতে ক্ষমতা আসবে, জনগণ তাদের প্রতিনিধিকে জবাবদিহি করতে বাধ্য করবে, জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে। জুনায়েদ সাকি বলেন, এরকম একটা ব্যবস্থায় যদি আমরা যেতে চাই তাহলে ন্যূনতম একটি জাতীয় ঐক্যমত লাগবে। এটা একক কোনো দল করতে পারবে না। আমি এক দল যা ভাবি সেটা যদি সবার উপর চাপিয়ে দেওয়া হয় তা সম্ভব না। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ নির্দেশনায় নওগাঁয় পরিচালিত হলো অপারেশন ফার্স্ট লাইট। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার পর্যন্ত জেলার ৩টি উপজেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে ২টি বিশেষ দল গঠন করা হয়। শতাধিক পুলিশ সদস্য রাতভর নওগাঁর পোরশা, নিয়ামতপুর ও সদর এলাকায় অভিযানে অংশ নেয়। চোর, ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিদের পাশাপাশি বিভিন্ন মামলায় পলাতক আসামিদের ধরতে বাড়ি তল্লাশি, সড়কপথে চেকপোস্ট স্থাপন ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়। এ সময় অভিযানে পোরশা থানায় ১৪ জন, নিয়ামতপুর থানায় ৯ জন ও নওগাঁ সদর থানা এলাকায় ২ জন সহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মধ্যে রয়েছে ৮ জন চিহ্নিত ডাকাত, কয়েকজন মাদক ব্যবসায়ী। এ সময় দেশীয় অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পোরশা এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব মামলার আসামি ছাড়াও মাদক ব্যবসায়ীদের ধরতে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি। অপারেশন ফার্স্ট লাইট এখনও চলছে, গ্রেপ্তারের সংখ্যা বাড়তে পারে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সরোয়ার বলেন, পোরশা ও নিয়ামতপুর থানা এলাকায় সাম্প্রতিক চুরি ডাকাতির ঘটনা এবং জাতীয় নির্বাচনের আগে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা এই বিশেষ অভিযান পরিচালনা করেছি। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। পুরো জেলার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছে। দক্ষিণ পূর্ব আন্দামান সাগরে নতুন আবহাওয়াগত সিস্টেমের সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানায়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এটি লঘুচাপে পরিণত হতে পারে। পোস্টে আরও বলা হয়, পরবর্তীতে এই সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না সেটি এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আক্রান্ত এলাকায় সম্ভাব্য অবস্থান বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে তা নিয়ে আরও ৩-৪ দিন পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যদিও ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে কি না অনিশ্চিত, তবে মাসের শেষে দেশের বিভিন্ন স্থানে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বিডব্লিউওটি। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট বাংলা নিউজে। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।